হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা, পর্ব সংখ্যা 33, লেখা নুসাইবা আরা নুরি। মেহরাজের কণ্ঠে রাগ স্পষ্ট। নাবিলা আরও কিছু বলতে যাবে এগিয়ে, তখনই মেহরাজের নজর যায় দরজার দিকে। সেখানে নিজের মা আর খালাকে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে বলে ওঠে, নাটক দেখতে এসেছো এখানে তোমরা? মেহরাজের কথায় চমকে ওঠে নাহিদা খাতুন সহ আসিয়া রহমান। নাহিদা খাতুন দরজা খুলে ভেতরে ঢুকতে মেহরাজ রেগে মায়ের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে আমার ঘরে প্রবেশ করার সাহস কোথায় পেল আম্মু? বলো। আসলে আসলে কি আম্মু? বাইরের লোক হঠাৎ আমার ঘরে প্রবেশ করবে, আমার কোনো প্রাইভেসি নেই। মেহরাজের কথাটায় অপমানিত বোধ করলো আসিয়া রহমান, তাই মেহরাজের দিকে তাকিয়ে বলল, আমরা কি বাইরের লোক বাবা? আপন মানুষও তো না, নয়তো আমার নামে এত বড় মিথ্যা অপবাদ ছড়াতেন না আপনারা। মেহরাজের কথায় মানে বুঝতে পেরে চুপ হয়ে যায় আসিয়া রহমান। ছেলেকে রেগে যেতে দেখে নাহিদা খাতুন মেহরাজের দিকে এগিয়ে এসে বলে, শান্ত হ বাবু, আমি পাঠিয়েছিলাম নাবিলাকে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে, ওদের এখান থেকে যেতে বলো। নাহিদা আসিয়া রহমানের দিকে তাকালে আরও বেশি অপমানিত হয় আসিয়া রহমান। মাথা নিচু করে বেরিয়ে দরজা পর্যন্ত যেতেই মেহরাজ গম্ভীর কণ্ঠে বলে, আপনার এই টিকটক প্রতিবন্ধী মেয়েকেও সাথে করে নিয়ে যান। কথাটা বলে নাবিলার দিকে তাকিয়ে ধমকের কণ্ঠে বলে, এই মেয়ে, কানে কথা যায় না? নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো এখনো? বের হও আমার ঘর থেকে। মেহরাজ আর তাকায় না, কাবার থেকে জামা কাপড় বের করে নিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে যায়। যাওয়ার আগে নাহিদা খাতুনের উদ্দেশ্যে বলে যায়, আম্মু, আমি এসে যেন দেখি ওরা আমার ঘর থেকে বেরিয়ে গেছে, নয়তো এর ফল কিন্তু ভালো হবে না। মেহরাজ আর না দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তখন নাহিদা খাতুন নাবিলার দিকে তাকাতে চোখ ছলছল করে নাবিলা কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। নাহিদা খাতুন দোটানায় পড়েন, একদিকে নিজের ছেলে, অন্যদিকে নিজের বোন আর বোনের মেয়ে, কোনটাকে সামলাবে? নাহিদা খাতুন মেহরাজের বিছানাটা গুছিয়ে দিতে শুরু করে হাত লাগিয়ে। সকালে সবার আজ দেরি করে ঘুম ভেঙেছে, শরীরটা ম্যাজম্যাজ করায় আলতাফ শেখ আজ আর দোকানে যাবেন না। খাদিজা খাতুনেরও আজ চোখে ঘুম লেপ্টে আছে, বুঝতে পারছে আজ হলোটা কি। তবে সকাল সকাল শেখ বাড়িতে আগমন হয়েছে তুহিনের। তুহিন এসে সব জানা সত্ত্বেও সিয়ামের খোঁজ করে, তারপর সবার সাথে কথা বলতে থাকে। আজ সকালের নাস্তা তুহা নিজে হাতে বানিয়েছে। শ্রেয়সী আজ বেলা করে ঘুমিয়েছে। সকালে খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে আছে সবাই। তখন তুহিন আলতাফ শেখের উদ্দেশ্যে বলে, আঙ্কেল, একটা কথা বলার ছিল। তুহিনের কথায় ঘুম ঘুম চোখে আলতাফ শেখ বলেন, হ্যাঁ বাবা বলো। আসলে তুষির জ্বর, তোহার জন্য কান্নাকাটি করছে, তাই যদি অনুমতি দিতেন 2-1 দিনের জন্য তোহাকে একটু নিয়ে যেতাম। তুহিনের কথায় আলতাফ শেখ খাদিজা খাতুনের দিকে তাকাতেই উনি মাথা নাড়ান। তা দেখে আলতাফ শেখ বলেন, আচ্ছা নিয়ে যাও, সমস্যা নেই। সিয়াম আসার আগে দিয়ে যেও, নয়তো বাড়িতে এসে তুহা মাকে না দেখলে বাড়ি মাথায় তুলবে। এ যেন মেঘ না চাইতেও জল। তুহিন মনে মনে খুশি হলো, যাক, বাড়ির কেউ তাহলে সিয়ামকে বলবে না। তুহা ভদ্রতার খাতিরে শ্রেয়সীকেও সাথে নিতে চাইলে শ্রেয়সী বাধা দেয়, কারণ আজ তার মেহরাজের সাথে একটু বের হতে হবে। তাই শ্রেয়সী বলে, না ভাবি, তুমি যাও, অন্য একদিন আমি ভাইয়া তুমি গিয়ে ঘুরে আসবো।
তুহা আরও কিছু বলতে যাবে তার আগে শ্রেয়সী মাথা চুলকে বলে উঠল, তুমি তো জানো ভাবি কতটা পড়ার চাপ। আজ আবার দুপুর 2টায় যেতে হবে, এমার্জেন্সি না গেলে রেগে যাবে স্যার। শেষ ওই কথাটা সবাই স্বাভাবিক মনে করলেও তুহা বুঝতে পারলো আসল কাহিনী। আর সে নিজেও চাচ্ছে না শ্রেয়সী যাক, কারণ সে যাচ্ছে ইনভেস্টিগেশন করতে, সেখানে শ্রেয়সীকে কিভাবে নেবে। তাই তুহা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ননদিনী। খাদিজা খাতুনের কথায় তুহা ঘরে চলে গেল রেডি হতে। তুহা ঘরে এসে ছোট লাগেজে নিজের ল্যাপটপ আর কয়েকটা জামা কাপড় নিল। তারপর বেরিয়ে পড়ল সবার কাছ থেকে বিদায় নিয়ে। বাইরে এসে গাড়িতে বসতেই তুহা নিজের পরনের বোরকা খুলে ফেলল। তারপর তুহিনের দিকে তাকিয়ে বলল, এই সত্যি তুষির জ্বর? ও তাও ভালো, নয়তো ছোট মানুষের নামে মিথ্যা বলার জন্য তোর কপালে দুঃখ ছিল। তুষিদের ওখানে যাবি নাকি আমার ফ্ল্যাটে যাবি? তোর ফ্ল্যাটে চল, বিকালে গিয়ে তুষিকে দেখে আসবো নে। আচ্ছা। তুহি আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। এ বাড়ি কেউ জানে না যে তুষি তাদের আপন বোন না। এদিকে তুষিও জানে না তুষির আপন ভাই বোন না এরা। তবে তুষির বাবা মায়ের কাছে তার জন্মের আগে থেকে বড় হয়েছে বলে ভাই বোন এর পরিচয় পেয়েছে। আর এই সত্যি হয়তো তুষি জানবেও না কখনো। তুহারা যেতেই আলতাফ শেখ আবারও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। খাদিজা খাতুনও চোখে বারবার পানি দিয়ে কাজ না হওয়ায় মোবাইলে শ্রেয়সীকে দিয়ে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়েন, যাতে রান্নার আগে উঠতে পারে। শ্রেয়সী বুঝে না বাবা মায়ের এমন ঘুমের কারণ। যারা ফজরের নামাজে জেগে যায় তারা আজ এত ঘুমোচ্ছে। কয় সে আর ভাবি তো ঠিক। তাহলে কি বাবা মা কোনোভাবে ঘুমের ওষুধ টষুধ খেয়েছে? আর খাবে কেন? নাকি কাল রাতে বাড়িতে কেউ এসেছিল, সে আর ভাবি উপরে ছিল বলে ঠিক আছে, আর নিচে তার বাবা মায়ের ঘরে? শ্রেয়সীর মাথার টাকার কথা আসতেই মনে মনে বলে, নিশ্চয় কেউ ভাই বাড়িতে নেই বলে ডাকার চুরির জন্য এসেছিল। ভাইয়া বাড়ি আসলেই সব খুলে বলবো, নয়তো আমাদের তো বড় কোনো বিপদ হবে। যে ভাবনা সেই কাজ। শ্রেয়সী মনে মনে সিদ্ধান্ত নিয়ে সেই ঘুমের ঘটনা আর শব্দে ঘুম ভাঙার কথা বলে দিবে তার ভাই বাড়ি আসলে। আপাতত বাবা মাকে কিছু বলবে না, নয়তো চিন্তা করবে। শ্রেয়সী আর না ভেবে নিজের ঘরে ঢুকে পড়ে। ইরুর মন ভালো না। এখন পড়তে যাওয়ার সময় আর ফাহিমের দেখা পাওয়া যায় না। রাস্তার পাশের সেই চায়ের দোকানটার অন্য লোকজন দাঁড়িয়ে চা খেলেও ফর্মাল প্যান্টের সাথে চেক শার্ট পরা ফাহিমকে আর দেখতে পায় না ইরু। খুব খারাপ লাগে। নিজের অজান্তে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। চোখ জোড়া বারবার লোকটাকে খুঁজে বেড়ায়। একবার যদি দেখা পেত মাপ চেয়ে নিত। এই দুদিনে ইরু অনুভব করেছে আসলেই সে ফাহিম নামের লোকটাকে ভালোবাসে। সেজন্যই তো লোকটার সাথে করা খারাপ ব্যবহারের কথা মনে আসতেই নিজের উপর রাগ ওঠে। চোখের কোণে নোনার জল এসে ভিড় করে। ইরু এই দুদিন ও রোকেয়ার হাতে মার খেয়েছে, গরম পানির সেকও খেয়েছে, তবে আর ব্যথা লাগেনি। কারণ মনটা ক্ষত বিক্ষত হলে কি শরীরে ব্যথা লাগে? ইরু কাঁদেনি কেন? সেজন্য রোকেয়া তাকে পিটিয়েছে। নোংরা তুলো যেভাবে রাস্তায় ফেলে পিটায় ঠিক সেভাবেই। শরীরে অনেক জায়গায় রক্ত জমাট বেঁধেছে। ইরুর আর ভালো লাগছে না লোকটার কাছে। সেদিনের ঘটনার জন্য মাফ চাইতে পারলে, সব খুলে বলতে পারলে হয়তো ভালো লাগতো। বারবার আটকে যাওয়া দীর্ঘশ্বাসটা ছাড়তে পারতো। লোকটা কি তাকে মাফ করবে নাকি আরও অপমান করে তাড়িয়ে দিবে? আসলেই কেনই বা অপমান করবে না? ইরু কি আদৌ তার যোগ্য? ইরুর আর ভালো লাগে না। লোকটাকে ভীষণ দেখতে মন চাইছে, জোরে কেঁদে ফেলতে ইচ্ছে করছে। চায়ের দোকানে ফাহিম ছিল না বলে ইরু ঘরে নিজের কষ্ট কমাতে পাশের গলির রাস্তা দিয়ে এসেছে। ইরুর ভাবে হয়তো অভাগীদের কপাল সবসময় খারাপ হয়, তাই তারা কিছুর মূল্য দিতে জানে না। বুকের ভিতর মুচড়ে উঠতেই ইরুর চোখে পানি টলমলিয়ে ওঠে। ইরুর চোখ থেকে পানি পড়ার আগেই ওড়না দিয়ে মুছে নেয়। সাথে সাথে
কারোর বুকের সাথে ধাক্কা খায় সে। মাথা গিয়ে ঠেকে তার বুকের মাঝখানে। ইরু কিছু বুঝে ওঠার আগেই লোকটা শক্ত করে নিজের বুকে চেলে ধরে ইরুকে। হাইওয়ে দিয়ে ছুটে চলেছে একটা কালো রঙের MT-15 মডেলের বাইক। মিডিয়াম স্পিডে চলছে বাইকটি অজানা গন্তব্যে। যতদূর চোখ যায় আজ ততদূর যাবে দুজনে। মেহেরাজ বাইকের গতি সীমিত বাড়িয়ে বলে, ভালো করে ধরে বসুন মিসেস, ঘাড় নয় বুক জাপটে ধরুন, যেখানে আপনার স্থায়ী বসবাস। মেহেরাজের হেলমেটের ভিতরে বলা কথা স্পষ্টগুলো বুঝতে না পারলেও ধরে বসতে বলার কথা শুনেছে। ঘাড় থেকে হাত নামিয়ে লজ্জায় জড়িয়ে ধরতে পারছে না শ্রেয়সী। কিভাবে ধরবে তা দেখে মেহেরাজ হঠাৎ দুজাত বাইকের হ্যান্ডেল থেকে ছেড়ে দিয়ে হাত দুটো পিছনে করে শ্রেয়সীর হাত জোড়া নিজের বুকের সাথে রেখে বলে, এভাবেই ধরে বসুন, লজ্জায় কিছু নেই, আমি আপনার অর্ধাঙ্গ। এদিকে মেহেরাজের এমন কাণ্ডে অবাকের পাশাপাশি চরম ভয় পায় শ্রেয়সী। একে তো হাইওয়ে ফাঁকা রাস্তা, তারপর ভালো স্পিডে চলছে বাইক, সেখানে এই লোক হাত ছেড়ে দিয়ে বাইক চালাচ্ছে। শ্রেয়সী হেলমেটের মাঝে আতঙ্কিত কাজল কালো চোখ জোড়া দেখে মেহেরাজের ঠোঁটে হাসি ফুটে ওঠে। বাইকের হ্যান্ডেলে হাত রেখে স্পিড আরও বাড়িয়ে দিয়ে শ্রেয়সীর উদ্দেশ্যে বলে, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে ধন্যবাদ।